5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32-এ ভাঙচুর। বিষয়টা আসলে শেখ হাসিনার জন্য প্রত্যাশিত ছিল, যেহেতু এটা আগে থেকে ঘোষণা দেওয়া ছিল যে শেখ হাসিনা যদি বক্তব্য দেয় তাহলে ধানমন্ডি 32 ভাঙা হবে। না ভাঙলে ভালো হতো, তবে ভাঙাটা উচিত ছিল এবং যথাযথ হয়েছে। কারণ শেখ হাসিনা যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাচ্ছেন, এখনো শেখ হাসিনা যে গোয়ার্তুমি করছেন, সেটার একটা জবাব দেওয়া উচিত ছিল। সেই হিসেবে ধানমন্ডি 32 ভাঙা ঠিক হয়েছে এবং এটা দিয়ে ভারতকে যেভাবে চাপে ফেলা সম্ভব হয়েছে, সেইভাবে আন্তর্জাতিক বিশ্বে এটা সেল করার জন্য একটা যথাযথ উপযুক্ত বিষয় হয়েছে যে শেখ হাসিনার আচরণের কারণে বাংলাদেশে আবারও ক্ষুব্ধতা বাড়ছে। বিষয়টা এখানে থেমে গেলেই ভালো হতো, কিন্তু এরপরে সারা দেশব্যাপী যে ঘটনাগুলো ঘটেছে, আমি বারংবার এই বিষয় ডিনাউন্স করেছি, আবারও করছি। একটু সবিরোধী শোনালেও একটা বিষয় বলছি যে যা কিছু ঘটছে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি ভালো হয়েছে বা আমার পছন্দের বাইরে নয়, কিন্তু আমি তারপরও নিন্দা করছি। এর কারণ হচ্ছে গণতন্ত্র এমন একটা জিনিস যেখানে আমার পছন্দ হোক কিন্তু রাষ্ট্রের জন্য ভালো নয়, সেই জিনিস করা যাবে না, সেটাকে সমর্থন করা যাবে না। আমার অপছন্দের কোনো বিষয় রাষ্ট্রের জন্য ভালো, কিংবা আমার অপছন্দের কোনো বিষয় যেটা সামগ্রিকভাবে দেশের ক্ষতির হাত থেকে রক্ষা করতে সহায়ক হবে, সেটা আমাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে গণতন্ত্র। শেখ হাসিনার আচরণের কারণে ধানমন্ডি 32 ভাঙা যেভাবে প্রাসঙ্গিক, ঠিক একইভাবে সারা দেশব্যাপী হামলা ভাঙচুর অপ্রাসঙ্গিক। এর ফলে কিন্তু উল্টো আওয়ামী লীগের হাতে আমরা সেই অস্ত্র তুলে দিচ্ছি, যেটা তারা প্রথমবারে ফিস করে বলতে চেয়েছেন যে তাদের ফাঁদে পা দিয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড এই বিষয়গুলোকে উপস্থাপন করার প্রচেষ্টা চলছে, এটা আমাদের জন্য ক্ষতিকর বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনার পরে প্রথমত ধানমন্ডি 32-কে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছে, কিন্তু এরপরে ঘোষণা দিয়েছে যে আর কোনো ঘটনা ঘটতে দেয়া যাবে না। অবশ্য উচিত ছিল যা কিছু ঘটেছে 32-কে বাদ দিয়ে, হয়তো এরপরে যা কিছু ঘটেছে কোনো না কোনো ক্ষেত্রে কিছু না কিছু ব্যবস্থা গ্রহণ করা, যাতে এই বিষয়গুলো থেকে যারা এই আচরণ করছে সেখান থেকে তারা নিবৃত্ত হতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, শুধু মুখেই কঠোর ব্যবস্থার কথা বলেছে। ব্যবস্থা না নেওয়ার দরুন সারা দেশে এই সংঘাত সহিংসতা আরো বেড়ে চলছে। আচ্ছা, যদি তর্কের খাতিরে মেনেও নেই যে হ্যাঁ, বাংলাদেশের সব আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভেঙে দেয়া বৈধ বা সঠিক হবে, তর্কের খাতিরে না, বলাই যায় যদি প্যারামিটার দিই আমরা, যে যারা বিগত 16 বছরের শাসন আমলে মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে তাদের সবার বাড়ি ভেঙে ফেলা হবে। শেখ হাসিনার বাড়ি যেভাবে ভাঙা হয়েছে, তাহলে সবার বাড়ি ভাঙা সম্ভব। কারণ আওয়ামী লীগের একদম নিচু পর্যায়ের একজন কর্মীও বিগত 16 বছরে মানুষকে অনেক নির্যাতন নিপীড়ন করেছে। যদি এই কাজগুলো আমরা করতে যাই তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোথায় দাঁড়াবে? দেশ কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে। সেই বিষয়কে আমরা খেয়াল করছি। এবার তাহলে প্রশ্ন আসবে, সরকার এই সমস্ত কিছু নিয়ন্ত্রণে কেন ব্যর্থ হচ্ছে? ব্যর্থতার প্রথম কারণ হচ্ছে সরকার যেহেতু তাদের কোনো রাজনৈতিক লেজিটিমেসি নেই, সেই কারণে তারা দুর্বল। তারা যতটা দুর্বল তার থেকে বেশি দুর্বল নিজেদেরকে ভাবছেন। তারা এখনো সেই আগের বয়ান দিচ্ছেন। সরকার গঠনের 2-4-5 দিন পরে যে বয়ান, পুলিশ কাজে আসেনি, পুলিশ কাজ করছে না, প্রশাসন অসহযোগিতা করছে, অসহযোগিতা করলে ছাঁটাই করে ফেলে দিন, যারা আছে তাদেরকে আরো শক্ত হতে বলুন। সরকারের তো এই নিয়ন্ত্রণের ক্ষমতা থাকতে হবে। এই ঘটনাগুলো যে ঘটছে, ঘোষণা দিয়ে হচ্ছে, সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে। সেখানে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, তাদের লোকজনদের অপরাধ হয়ে থাকে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং এই যে পাল্টা আঘাতগুলো হচ্ছে, সেক্ষেত্রে এই আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে খুঁজে চিহ্নিত করতে হবে, তাদেরকে ধরতে হবে, এই সমস্ত কিছু করে নিয়ন্ত্রণ করতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে গোপালগঞ্জের বিভিন্ন জায়গা থেকে ভারী অস্ত্রের, বিভিন্ন ধরনের অস্ত্রের ছবি তুলে পোস্ট করা হচ্ছে যে এরা দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। সরকারের শুরুর দিন থেকেই, যেদিন সেনাবাহিনীর উপরে আঘাত এসেছে গোপালগঞ্জে, সেদিন থেকে এখানে চিরুনি অভিযান পরিচালনা করে এই সমস্ত অস্ত্রগুলো উদ্ধার করা উচিত ছিল, যেখানে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনো উচিত হবে, দরকার হলে একটা ক্যান্টনমেন্টের সব সেনাবাহিনী গোপালগঞ্জে পাঠিয়ে সেই অস্ত্রগুলোকে উদ্ধার করতে হবে। এই ঘটনাগুলো ঘটার পেছনে আওয়ামী লীগের এক প্রকার ইন্ধন এখন থাকতে পারে বলে মনে হচ্ছে। শুরুর দিকে বলা হয়েছিল যে হাসিনা ট্র্যাপে পা দিয়ে হয়তো ধানমন্ডি 32 ভাঙা হয়েছে। সেদিন কোনোভাবেই হাসিনা ট্র্যাপ ছিল না। হাসিনা বুঝতে পারেনি যে পরিস্থিতি এদিকে যাবে, কিন্তু যখন এটার সূচনা হওয়ার পরে একের পর এক গড়াতে রয়েছে বিভিন্ন জায়গায়, একদিন দুদিন যাবৎ, তখন এখানে আওয়ামী লীগের ইন্ধন যুক্ত হয়েছে।
তারা চাইছে যে বিভিন্ন জায়গায় ভাঙচুর হোক, এটাকে তারা গ্লোবালি সেল করতে পারবে। ওয়াইড স্প্রেড যে ভাঙচুরগুলো হচ্ছে সেগুলোকে তারা সেল করছে, এজন্য বিভিন্ন জায়গায় প্রচেষ্টা হচ্ছে। আমরা গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বক্তব্য শুনেছি, যদি তাদেরকে দিনে চলাফেরা করতে না দেওয়া হয় তাহলে তারা রাতে ঘুমোতে দেবে না। সুতরাং এই সমস্ত কিছু এখন প্ল্যান করে করে বিভিন্ন জায়গায় ভাঙচুর করে এই সরকারের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজনদের উপরে তাদের ঘাড়ে চাপানো হবে। এই ইন্ধন রয়েছে, সেটা সরকারকে বুঝতে হবে। এই সমস্ত লোকজনদেরকে অনতি বিলম্বে যত মারাত্মক ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার সেই মারাত্মক সিদ্ধান্ত নিয়ে হলেও গ্রেপ্তার করতে হবে। হাসিনার পতনের পরে একজন ইন্টেলেকচুয়াল, সেই সাথে কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট যারা এই আন্দোলনকে একটা বিপ্লব হিসেবে আখ্যায়িত করতে চেয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটিকে এদিকে ম্যানিপুলেট করেছেন, তাদেরও এক ধরনের প্রচেষ্টা রয়েছে এই বিষয়টাকে আরো ওয়াইড স্প্রেড করা, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারকে আরো অস্থিতিশীল করা যায়, তাদের উপরে আরো দায় চাপানো যায়। ফলশ্রুতিতে তারা আবারও একটা বিপ্লবী সরকারের দিকে হাঁটতে পারে, যেটা দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ইচ্ছে সেইভাবে পরিচালনা করবে। এই সমস্ত কিছু সরকারকে দেখতে হবে, সমস্ত কিছু হিসেব নিকেশ মিলিয়ে তারপরে এই সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর যদি সেটা করতে সম্ভব না হয় তাহলে এই হামলা ভাঙচুর আরো মারাত্মক আকার ধারণ করবে, যেটা বাংলাদেশকে হয়তো একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে নিয়ে যাবে, নয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে পালিয়ে যেতে বাধ্য করবে।